আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং। উইদাউট এনি ইনফরমেশন হঠাৎ লাইভে চলে আসলাম। আজকের টপিকটা হচ্ছে 47 বিসিএস এবং 48 বিসিএস এর প্রিলিমিনারি প্রস্তুতি। তো একটু শেয়ার করে দিই। যারা ক্লাসটি দেখছেন বা দেখবেন, সবার প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, যারা সরাসরি লাইভ দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ। হ্যাঁ, আজকে যে প্রশ্নগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, এটা বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছে যে বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে। এটা 27 বিসিএস এর প্রশ্ন, এটি 27তম বিসিএস এর প্রশ্নটি আসছে যতটুকু আমার মনে পড়ছে, যদি আমার ভুল না হয় 27তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছে যে বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে। আচ্ছা, আমরা একটু দেখব। তো যারা ক্লাসটি করছেন তাদের মধ্য থেকে একজন আনসার পারেন কিনা যে বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য পদ লাভ করছে। হ্যাঁ, একটু কমেন্ট করেন তো দেখি আপনারা। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে, এ প্রশ্নটি 27তম বিসিএস পরীক্ষায় আসছে। এটির সঠিক উত্তর কি হবে আমি একটু আপনাদের কমেন্টে একটু দেখি। আচ্ছা, মুশফিকুর রহমান উদয় এবং এম এ অঙ্কুর মণ্ডল 1974 সালে। আচ্ছা, সঠিক আনসার কি হবে? ভেরি গুড, এটির সঠিক আনসার হবে বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্য হয়েছে। এখন আমার প্রশ্নের বিশ্লেষণ, যে এই যে ওআইসি, এই ওআইসি এর পরিচয় কি? ওআইসি মূলত মুসলিম প্রধান বা ইসলামী ধর্মীয় আইডিওলজি যারা প্রমোট করে বা বিলং করে, এদের নিয়ে গঠিত একটি সংগঠন। ওআইসির অনেক পরিচয় রয়েছে। এটি 1969-এ মূলত গঠিত হয়, 1969 সালে গঠিত হয়। মরক্কো রাজধানী রাবাতে প্রথম সম্মেলনের মাধ্যমে ওআইসি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এবং ওআইসির বর্তমান সদস্য সংখ্যা 57টি। ওআইসির যিনি প্রধান
দাপ্তরিক প্রধান বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তাকে বলা হয় মহাসচিব। ওআইসির যে দাপ্তরিক কার্যক্রম 3টি ভাষায় পরিচালিত হয়, ইংরেজি, ফরাসি এবং আরবি। বাংলাদেশ 1974 সালে ওআইসি সদস্যপদ লাভ করেছে। এছাড়া ওআইসির অনেক তথ্য রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওআইসি থেকে এ পর্যন্ত বিসিএস এ কোন প্রশ্নগুলো আসছে? আমার যতটুকু মনে পড়ছে, ওআইসি থেকে প্রথম প্রশ্নটি আসছে, যেটি ওআইসির হেডকোয়ার্টার্স কোথায়, যেটা আমি আগে বলেছি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। দ্বিতীয়ত হচ্ছে ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেটি 1969 সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয়ত হচ্ছে ওআইসির দাপ্তরিক ভাষা কয়টি? 3টি। কি কি? ইংরেজি, ফরাসি এবং আরবি। এরপরে ওআইসির প্রথম মহাসচিব কে ছিলেন? টেঙ্কু আব্দুর রহমান। এরপরে বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য হয়? 1974 সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির যে দ্বিতীয় সম্মেলন, সেখানে কিন্তু বাংলাদেশ ওআইসির সদস্য হয়েছে। দেখেন এই চারটি প্রশ্ন ওআইসির হেডকোয়ার্টার সৌদি আরবের জেদ্দায়। ওআইসি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওআইসির দাপ্তরিক ভাষা 3টি। বাংলাদেশ 1974 সালে ওআইসির মেম্বার হয় এবং ওআইসির যিনি প্রথম মহাসচিব মালয়েশিয়ার টেঙ্কু আব্দুর রহমান। এই 5টা প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষায় এসেছে যতটুকু আমার মনে পড়ছে। দেখেন এই 5টা প্রশ্ন আসার উদ্দেশ্যটা কি? প্রথমত, ওআইসি কিন্তু একটি সংস্থা। ওআইসির মতো যত সংস্থা আছে, সংস্থা পড়তে গিয়ে আমরা সেই তথ্যগুলোকে গুরুত্ব দিব যে তথ্যগুলো প্রশ্ন করবার সময় একরকম তথ্য থাকে, আর পরীক্ষায় যখন আমরা পার্টিসিপেট করি তখন সেই তথ্যগুলো পরিবর্তন হয়। যেমন ওআইসির সদস্য সংখ্যা বর্তমানে কতটি, এভাবে যে কোনো সংস্থার সদস্য সংখ্যা বর্তমানে কতটি, সর্বশেষ কোনটি, কবে সদস্য হয়েছে, ইউজুয়ালি এবং ট্র্যাডিশনালি এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া হয় না। আমি আজকে যদি প্রশ্ন করি যে এই সংস্থার সদস্য সংখ্যা এতটি, 1 মাস পরে যদি পরীক্ষা হয়, তাহলে 1 মাস পরে সেই সদস্য সংখ্যা কিন্তু বাড়তে পারে, কমতে পারে। মহাসচিব, চেয়ারম্যান এগুলো কিন্তু নর্মালি পরীক্ষায় প্রশ্ন আকারে আসে না, কেননা মহাসচিব এখন দায়িত্বে আছেন, তখন তিনি পদচ্যুত হতে পারেন, ক্ষমতাচ্যুত হতে পারেন, ক্ষমতা থেকে তিনি পদত্যাগ করতে পারেন। এই তথ্যগুলো আসে না। তার মানে হচ্ছে যে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যারা বিসিএস প্রার্থী এবং অন্যান্য চাকরি প্রার্থী, সংস্থা থেকে পড়বার ক্ষেত্রে আপনি প্রথমে গুরুত্ব দিবেন সংস্থাটির পরিচয় কি। পরিচয় বলতে সংস্থাটি কোন জাতীয় সংস্থা। যেমন 27 বিসিএস পরীক্ষা, আমি সেই বিসিএস পরীক্ষাটি দিয়েছি আজকে থেকে প্রায় 21 বছর আগের কথা বলছি। 2005 সালে পরীক্ষাটি হয়েছিল, সোফার আই রিকল এট দিস মোমেন্ট। সেটি হচ্ছে যে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে শান্তিতে নোবেল পেয়েছে? 1974 সালে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন জাতীয় সংস্থা? মানবাধিকার সংস্থা। এভাবে একটা সংস্থার পরিচয়টা কি, সে সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়েছে, তার হেডকোয়ার্টার্স কোথায়, সে পুরস্কার পেয়েছে কোন বিষয়ে, তার পরিচয়টা কি, বাংলাদেশ কবে এটির মেম্বার হয়েছে। আপনি পরীক্ষা দিচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস, কাজেই সেই সংস্থার মেম্বার বাংলাদেশ কিনা। যদি বাংলাদেশ সেই সংস্থার মেম্বার হয়, তাহলে বাংলাদেশ কবে সদস্য হয়েছে সেটি আপনাকে কিন্তু জানতে হবে। তাই আপনি ওআইসি সহ, এটা জাস্ট একটা এক্সাম্পল। আপনারা যারা 47 বিসিএস এর স্টুডেন্ট, আমার যারা বিসিএস স্টুডেন্ট এবং যারা 47 বিসিএস এর পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষা সম্ভাব্য জুন মাসের 3rd উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো অনেক সময় রয়েছে। আমি যদি বলি মার্চ, এপ্রিল, মে, জুন, অলমোস্ট 4 মান্থ টাইম আছে। অলমোস্ট আমি পজিটিভলি দেখি। আপনি যদি এভাবে কৌশলী হয়ে পড়েন বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং অন্যান্য সাবজেক্টগুলো, তাহলে কিন্তু আপনার জন্য প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে। একটু কমেন্ট করবেন যে আমি আপনাদেরকে যে কথাটা বলছি প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করেন। উদয়, তারপরে অঙ্কুর সহ যারা ক্লাস করছেন, একটু কমেন্ট করেন আমার তথ্যগুলো বুঝতে পারছেন কিনা। যত সংস্থা আছে সেই সংস্থাগুলো পড়তে গিয়ে আপনি প্রথমে গুরুত্ব দিবেন সংস্থাটি কবে প্রতিষ্ঠিত হয়েছে, দ্বিতীয়ত বাংলাদেশ যদি এর সদস্য হয় কবে সদস্য হয়েছে, তৃতীয়ত এর হেডকোয়ার্টার্স কোথায়, চতুর্থত এর বিশেষ কোনো অ্যাচিভমেন্ট বা অর্জন আছে কিনা, পঞ্চমত এই সংস্থার পরিচয়টা কি। এগুলোর বাইরে যদি আপনার সময় থাকে তাহলে আপনি বাড়তি তথ্য বা অন্য তথ্য মুখস্থ করবেন বা অন্য তথ্যগুলো পড়বেন। বাট আমি আপনাকে প্রথমে যেটি বলবো যে আপনারা কিন্তু এই তথ্যগুলোকে সবচেয়ে গুরুত্ব দিবেন এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। অর্থাৎ আপনি চাকরি পাওয়ার জন্য আপনাকে তথ্য মুখস্থ করতে হবে, জ্ঞান অর্জন করবার জন্য না। জ্ঞান অর্জন করার তথ্য আর চাকরি পাওয়ার তথ্য কিন্তু এক না। আপনি অনেক কিছু জানতে পারেন, বাট সেটি পরীক্ষা আসে কি আসে না সেটা কিন্তু ইম্পর্টেন্ট।
আমাকে মাথায় রাখতে হবে যে আমি কিন্তু চাকরি পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি, আমি কিন্তু জ্ঞান অর্জন করার জন্য প্রস্তুত করছি না। সুতরাং আমাকে পড়তে হবে কতটুকু, যতটুকু পরীক্ষা আসে। এবং আমি কিন্তু আপনাকে লজিক্যালি বোঝাতে পেরেছি যে কোন তথ্যটা পরীক্ষা আসে এবং সেই তথ্যটি কেন আসে, সেটার ব্যাখ্যা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটি পেলাম যে সেটি হচ্ছে যে ওআইসি, বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য হয়েছে, সেটি হচ্ছে 1974 সালে বাংলাদেশ ওআইসি সদস্য হয়েছে। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটি হয়তো এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি, এবার পরের প্রশ্নে যাচ্ছি আমি। দেখি এই প্রশ্নের উত্তরটা আপনারা কে পারেন দেখি। প্রবাসী সরকারের সচিবালয় কোথায় ছিল? দেখি কার কাছ থেকে আনসারটা আগে আসে। প্রবাসী সরকারের সচিবালয় কোথায় ছিল? আচ্ছা, একটু আমি দেখি, কমেন্টগুলো একটু দেখতে হবে, মাঝে মাঝে কমেন্টগুলো দেখতে হবে। আচ্ছা, এবার দেখেন প্রবাসী সরকারি সচিবালয় কোথায় ছিল। আমরা একটু টেকনিক অবলম্বন করব, আগে প্রশ্নটি বুঝবো, সেই সাথে প্রশ্নের সাথে যে উত্তরগুলো দেওয়া আছে সেই উত্তরগুলোর সাথে প্রশ্নের প্রাসঙ্গিকতা বা প্রশ্নের সংশ্লিষ্টতা আমরা একটু বের করার চেষ্টা করব। প্রথমত, সরকারটির নাম কি? প্রবাসী সরকার। সচিবালয়টা কি? সরকারের দাপ্তরিক কার্যক্রম সেন্ট্রালি যেখান থেকে পরিচালিত হয়, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রম, সেই অফিস বা কার্যালয়কে বলা হয় সেক্রেটারিয়েট বা সচিবালয়। আরো সহজ করে যদি বলি, সরকার হচ্ছে একটি রাষ্ট্রের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। এই অর্থে গুরুত্বপূর্ণ যে সরকার একটি রাষ্ট্রকে নির্দিষ্ট মেয়াদের জন্য পরিচালনা করে। তাহলে সেই সরকারের যে কেন্দ্রীয় অফিস, সেন্ট্রাল যে অফিস, সেটিকে বলা হয় সেক্রেটারিয়েট বা সচিবালয়, যেটাকে বলা হয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। এখন প্রবাসী সরকার বলতে আমরা কোন সরকারকে বুঝি? নর্মালি কোনো একটি দেশের সরকার যখন প্রতিকূল অবস্থার কারণে সেই দেশে অবস্থান করতে ব্যর্থ হয় এবং অন্যত্র বা অন্য কোনো দেশে আশ্রয় নিয়ে সেই দেশকে পরিচালনা করে, তখন এই সরকারকে বলা হয় প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল। আরো সহজ করে যদি বলি কথাটি, প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল, তার নাম যেহেতু প্রবাসী সরকার, তার মানে এই সরকারটি স্বদেশে বা স্বরাষ্ট্রে অবস্থান না করে প্রবাস বা বিদেশে অবস্থান করে তার নিজের রাষ্ট্রকে পরিচালনা করে। 1971 সালে 26শে মার্চ বাংলাদেশ যখন পাকিস্তানিদের বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জন করে বা স্বাধীনতা লাভ করে, যদিও চূড়ান্ত বিজয় লাভ করেছে 1971 সালের 16 ডিসেম্বর। এই যে সরকারটি 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিল বাংলাদেশ, এটির মধ্য দিয়ে একটা সরকার গঠিত হলো, যে সরকারের উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার যে ঘোষণাটি দিল সেই ঘোষণাটিকে কার্যকর করা, অর্থবহ করা, মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সপক্ষে বিভিন্ন সমর্থন আদায় করা। এখন এই সরকারটি কি বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশকে পরিচালনা করেছিল? সার্টেনলি নট দ্যাট। এই সরকারটি অবস্থান করেছিল ভারতের কলকাতার 8 নং থিয়েটার রোডে। সে কারণে এই সরকারটিকে প্রবাসী সরকার বলা হয়। সরকারটি শপথ নিয়েছিল 1971 সালের 17 এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামে, এবং এই সরকারটি গঠিত হয় 1971 সালে 10 এপ্রিল। এই প্রশ্নগুলো কিন্তু আমার বিসিএস ভাইবা বোর্ডে আমাকে করা হয়েছিল এবং প্রায় কিন্তু এই প্রশ্নগুলো করা হয়। তাহলে প্রশ্নটি হচ্ছে যে এই যে প্রবাসী সরকার বলতে বাংলাদেশের যে প্রবাসী সরকার সেটিকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো একটু আপনাদের দেখি। বাংলাদেশের যে প্রবাসী সরকার, সে প্রবাসী সরকারকে বোঝানো হচ্ছে যে সরকারটি
আচ্ছা, 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেবার মধ্য দিয়ে যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটিকে আমরা মুজিবনগর সরকার বলি। কেন বলি? কারণ এই সরকারটি যেখানে শপথ নিয়েছিল সেই জায়গাটার নাম ছিল বৈদ্যনাথতলা। পরবর্তীতে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই সরকারটির এই শপথ গ্রহণের জায়গাটি বৈদ্যনাথতলাকে নামকরণ করেন মুজিবনগর। তাই এই সরকারকে কেউ মুজিবনগর সরকার বলে। সরকারটি গঠিত হয়েছিল অস্থায়ী ভিত্তিতে, তাই এটিকে অস্থায়ী সরকার বলা হয়। অস্থায়ী ভিত্তিতে বলতে এই সরকারটি অস্থায়ী মেয়াদের জন্য গঠিত হয়েছিল। কেউ কেউ এটিকে বিপ্লবী সরকার বলে। আর এই সরকারটি প্রবাসী সরকার এই অর্থে যে সরকারটির সচিবালয় রাজধানী ছিল মুজিবনগর, বাট এই সরকারটির সচিবালয় ছিল প্রবাসে, বিদেশে, অর্থাৎ ইন্ডিয়ার ক্যালকাটায়। সে কারণে এটি প্রবাসী সরকার। তাই যদি দাঁড়ায়, তাহলে প্রশ্নটি যদি এমন হয় যে প্রবাসী সরকারের সচিবালয় কোথায় ছিল, মুজিবনগরে বাংলাদেশে, সেটি উত্তর না। ঢাকায়, সেটি উত্তর না। খুলনায়, সেটি উত্তর না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কোনোটি নয়। তাহলে আমরা যদি কোনো প্রশ্নের উত্তর সরাসরি মুখস্থ করি, সে প্রশ্নটি যদি পরীক্ষায় না আসে, ইন দ্যাট কেস আমরা কিন্তু সে প্রশ্নটি আনসার করতে পারবো না। আমরা আগে প্রশ্নগুলো বুঝবো, অপশনগুলো দেখব, এরপর অপশনের সাথে যে প্রশ্নের সম্পৃক্ততা আছে সেটিকে কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব, মিল খোঁজার চেষ্টা করব, সামঞ্জস্য খোঁজার চেষ্টা করব, তারপর আনসারটি করব। প্রত্যেকে যারা আপনারা দেখছেন তারা প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। আর এই তথ্যগুলো কিন্তু শুধু বিসিএস প্রিলিমিনারির জন্য না, এটা বিসিএস এর ভাইবার জন্য ইম্পর্টেন্ট। যেহেতু আমি ভাইবা পড়াই, কাজে আমি জানি এগুলো ভাইবা বোর্ডেও প্রশ্নগুলো করা হয়। এবং শুধু বিসিএস এর চাকরি না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির জন্য কিন্তু এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আমি আপনাদের নিশ্চয় বোঝাতে পারছি যে এই জাতীয় তথ্যগুলো মুখস্থ করবার সময় কিভাবে আপনি এটিকে কিভাবে আপনি আনসার করবেন, সে আনসার করবার টেকনিকটা কি, সেটা কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার যদি আমি পরবর্তী প্রশ্নে যাই, দেখি আপনারা কি আনসারটা করতে পারেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ নিম্নের কোনটি? হ্যাঁ, কে আনসারটা করতে পারেন সেটা একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, অঙ্কুর কমেন্ট করছে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, বাকিদের কি অবস্থা একটু দেখি। আচ্ছা আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ নিম্নের কোনটি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু আলটিমেটলি সবগুলোই। কিভাবে? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী যে দেশগুলোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশগুলো, তার মধ্যে সোভিয়েত ইউনিয়ন, এটি কিন্তু কারেক্ট আনসার। ইরাক কারেক্ট আনসার। আবার ভুটান, এটি কারেক্ট আনসার। তাহলে ভারত কিন্তু এখানে কারেক্ট আনসার না। কিভাবে সেটা একটু বোঝাই। প্রথমত, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী যে দেশগুলো রয়েছে সে দেশগুলোর মধ্যে যে দেশটি আরব দেশ, সে দেশটি কিন্তু ইরাক। অর্থাৎ আরব দেশ বলতে যে দেশগুলোর মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং আরবি, তাদেরকে আরব দেশ বলা হয়। তাহলে ইরাকের মানুষ যেহেতু আরবি ভাষায় কথা বলে, কাজে ইরাক কিন্তু একটি আরব দেশ। তাই এই যে ইরাক, এটি উত্তর হবে এভাবে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? উত্তর হবে ইরাক। কাজে ইরাক আনসার সঠিক। এরপরে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের 5টি পার্মানেন্ট মেম্বার আছে যারা ভেটো পাওয়ারকে অ্যাপ্লাই করে বা প্রমোট করে বা বিলং করে, ওন করে। সে 5টি পার্মানেন্ট মেম্বার, সেটি হচ্ছে আমেরিকা, সোভিয়েত রাশিয়া একটা সময় ছিল, বর্তমানে রাশিয়া, ইউনাইটেড কিংডম, তারপরে ফ্রান্স এবং চায়না। এই যে 5টি রাষ্ট্র, 5টি রাষ্ট্রের মধ্যে অ্যাট ফার্স্ট বাংলাদেশ ওয়াজ গিভেন রেকগনাইজেশন ফ্রম সোভিয়েত রাশিয়া। অর্থাৎ অ্যামাং সিকিউরিটি কাউন্সিল, অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের 5টি পার্মানেন্ট মেম্বারের মধ্যে বাংলাদেশকে প্রথম রেকগনাইজ করে ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে কোন স্টেট? সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। কাজে সোভিয়েত আনসার কিন্তু উত্তর কারেক্ট। তাহলে সোভিয়েত আনসার, সোভিয়েত ইউনিয়ন উত্তরটি কারেক্ট। কোন প্রশ্ন করলে পারে? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম স্থায়ী সদস্য কোনটি? সেটি সোভিয়েত ইউনিয়ন।
আমি আবারও বলছি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কোন রাষ্ট্রটি বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? উত্তর হবে ইরাক। এবার আসি পরবর্তী প্রশ্নে যদি যাই, যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে কিংডম অফ ভুটান বা ভুটান। এটি অনেক বইয়ে ভারত দেওয়া আছে, বাট সার্টেনলি নট দ্যাট ইনফরমেশনটি হচ্ছে বাংলাদেশকে প্রথম রেকগনাইজ করেছে ভুটান, এবং এটি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে প্রেস নোট করে জারি করা হয়েছে যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হিসেবে ভুটানকে গ্রহণ করা হবে। এবং এটি বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি নিজে কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন। এখন আসেন তাহলে ভুটান এবং ভারত বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়? ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971। 6 ডিসেম্বর 1971 ভুটান এবং ভারত উভয় বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাট একই তারিখে স্বীকৃতি দিলেও ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় এবং তার কিছুক্ষণ পরে বাংলাদেশকে ইন্ডিয়া স্বীকৃতি দেয়। সে কারণে প্রশ্নটি যদি এরকম হয় যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি, ভুটান এবং ভারত যদি দুটোই অপশনে থাকে তাহলে আমাদেরকে আনসার করতে হবে কি? ভুটান। আর যদি ভুটান এবং ভারত দুটোর মধ্যে ভুটান না থেকে যদি ইন্ডিয়া থাকে তাহলে আমাদেরকে আনসার করতে হবে ইন্ডিয়া। প্রত্যেককে আমি আবারও বলছি, যদি ভুটান এবং ভারত দুটো অপশনই থাকে আর প্রশ্নটি যদি হয় বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি, ইন দ্যাট কেস আনসার হবে ভুটান। ভুটান না থেকে যদি ভারত থাকে আনসার হবে ভারত। তাহলে আমি আবার ইনফরমেশনগুলো দিচ্ছি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক, বিশেষ পরীক্ষায় আসছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম স্থায়ী সদস্য কোনটি? সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ভুটান এবং ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কবে? 1971 সালের 6 ডিসেম্বর। প্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান 1971 সালের 6 ডিসেম্বর। এছাড়াও অনেক তথ্য রয়েছে, কিন্তু এই প্রশ্নের সাথে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা ক্লাস করছেন তারা একটু কমেন্ট করেন প্রত্যেকে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সেটি হলো, আজকে এই পর্যন্তই আমি এই কয়টা প্রশ্ন রেখেছি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি 47 BCS পরীক্ষায় আপনাদের মধ্যে যারা পার্টিসিপেট করবেন প্লিজ বি ইনফর্মড। আগামী জুন মাসের 3rd উইকে আপনার পরীক্ষা হবে। এটাকে যদি আমরা পজিটিভলি নিই তাহলে আমরা মার্চ মাসের আজকে 8 তারিখ, মার্চ মাসে আমরা 22 দিন সময় পাচ্ছি, এপ্রিল মাসটা সময় পাচ্ছি, মে মাসটা সময় পাচ্ছি এবং জুন মাসটা। আমরা যদি পজিটিভলি নিই আমরা অলমোস্ট 4 মান্থস টাইম পাচ্ছি। এই 4 মান্থস কিন্তু আমাদের জন্য মোর দেন ইনাফ যদি আমরা একটু কৌশলে পড়ি। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, বর্তমানে আমার 47 BCS এবং 48 BCS এর প্রিলিমিনারি কোর্সে ভর্তি চলছে। যারা 48 BCS এ অ্যাডমিটেড হবেন 48 BCS এর জন্য, তাদেরকে আমি 47 BCS এর এই কোর্সটি তাদেরকে আমি ফ্রি দিব। 48 এ যারা ভর্তি হবেন তাদেরকে আমি 47 BCS এ ক্লাস করার সুযোগ দিব। এবং আমার বর্তমানে বিশেষ প্রিলিমিনারি, বিশেষ লিখিত, বিশেষ ভাইভা এবং অন্যান্য কোর্সের চাকরিগুলোতে একটা বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে। সো দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন ক্লাসেস আমার সাথে যোগাযোগ করবেন 01712 282980। আমি এতটুকুই বলবো, আমি বিসিএসটা বুঝি। একটা প্রার্থীকে, বিশেষ প্রার্থীকে প্রস্তুতি নেবার ক্ষেত্রে কিভাবে তাকে কম্বাইন্ডলি প্রস্তুতি নিতে হয় সে আঙ্গিকে মূলত তাদেরকে আমি প্রস্তুত করি যারা বিশেষ প্রার্থী। এই তথ্যগুলো যেগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রিলিমিনারির জন্য পড়ালাম বিসিএস এর, এখান থেকে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছে, আর এগুলো ডিটেল লিখিত পরীক্ষা আসবে। আবার এখান থেকে ভাইভা বোর্ডেও জিজ্ঞাসা করা হবে যে প্রবাসী সরকার বলতে আপনি কোন সরকারকে বোঝেন, বা প্রবাসী সরকার বলতে কেমন সরকারকে বোঝায়, পৃথিবীর প্রথম প্রবাসী সরকার কোনটি ছিল, বাংলাদেশের এই মুজিবনগর সরকারকে কেন প্রবাসী সরকার বলা হয়, বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এমন কয়েকটি রাষ্ট্রের নাম বলেন তো। এভাবে কিন্তু ভাইভা বোর্ডের প্রশ্নগুলো করা হয়। তো আমার যারা ভাইবার স্টুডেন্ট, আমার যারা প্রিলির স্টুডেন্ট, যারা লিখিত স্টুডেন্ট, তাদেরকে একটা মেসেজই কনভে করি
যে বিসিএস এর প্রস্তুতি নিতে হলে পরে আপনাকে কম্বাইনলি প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ একই ইনফরমেশন প্রিলিমিনারি লিখিত এবং ভাইবার জন্য যাতে কাজে লাগে সেভাবে পড়তে হবে। এবং অন্যান্য সরকারি চাকরির জন্য কিন্তু এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। তো এতটুকু আমি আপনাদেরকে মেসেজ দিব, চাকরি প্রার্থী হিসাবে চাকরির প্রস্তুতি নেওয়া আর জ্ঞান অর্জন করা কিন্তু এক না। অনেক সংস্থা আছে যে সংস্থাগুলো থেকে প্রশ্ন আসে না, অনেক সংস্থা আছে যে সংস্থা থেকে সব তথ্য আসে না। তাহলে কেন আসে না তার কারণগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যারা বিসিএস পরীক্ষা দিবেন, বাংলাদেশ সিভিল সার্ভিস, তো সিভিল সার্ভিস এর আগেই তো প্রথমে বাংলাদেশের কথা উল্লেখ করা আছে। কাজে আপনাকে সেই সংস্থাকেই গুরুত্ব দিতে হবে যে সংস্থার মেম্বার বাংলাদেশ, এবং প্রশ্নকর্তা সেটাকেই কিন্তু গুরুত্ব দেয়। কিন্তু আমরা সার্ককে গুরুত্ব দিব, ওআইসিকে গুরুত্ব দিব, ইউনাইটেড নেশনসকে গুরুত্ব দিব, ন্যামকে গুরুত্ব দিব, এডিবিকে গুরুত্ব দিব, ডব্লিউটিওকে গুরুত্ব দিব, এক্সাম্পল হিসেবে বলছি কমনওয়েলথকে গুরুত্ব দিব, কারণ এগুলোর মেম্বার বাংলাদেশ। কিন্তু সেম গুরুত্ব তো আমি জিসিসিকে দিতে পারি না, আমি বিমস্টেককে গুরুত্ব দিতে পারি, কিন্তু আমি তো আর আফ্রিকান ইউনিয়নকে গুরুত্ব দিতে পারি না। আবার কিছু কিছু সংস্থা আছে যে সংস্থাগুলোর মেম্বার বাংলাদেশ না, কিন্তু তারা ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ইকোনমিককে তারা ডমিনেট করে, ওয়ার্ল্ড পলিটিক্সে তাদের একটা ভাইটাল রোল প্লে করে তারা, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশ সেটির মেম্বার হোক বা না হোক, এটা কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট। তারপরে G77, এখান থেকে প্রশ্ন এসেছে, G7, D8, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এভাবে সংস্থা পড়তে গিয়ে আমরা এভাবে গুরুত্ব দিব। তারপর বাংলাদেশের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে বিশেষ করে লিবারেশন ওয়ার, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই দুটো অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো বিশেষ প্রিলিমিনারি লিখিত ভাইভাতে সব জায়গায় আসে। তাই আমি এতটুকু আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, সেটা হচ্ছে যে আপনি অনেক কিছুই জানতে পারেন, অনেক কিছুই পড়তে পারেন, কিন্তু চাকরি পরীক্ষায় কোনটি আসে আর কোনটি আসে না, এটির তফাৎ বা এটির ব্যবধান, এটির পার্থক্য যদি আপনি ধরতে না পারেন, শনাক্ত করতে না পারেন, ইন দ্যাট কেস আপনার জন্য সফল হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। এতটুকুই আপনাদের জন্য মেসেজ। প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন, প্রশ্নের প্যাটার্নগুলো বুঝবেন, বিসিএস এর প্রস্তুতি নেবেন প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা উপযোগী। আমি যেহেতু ভাইবা পড়াই, অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর আমার কাছে ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন। আমি জানি যে ভাইবাতে কোন জাতীয় প্রশ্নগুলো আপনাকে করা হবে। যেহেতু লিখিত পড়াই ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কাজে লিখিততে আপনাকে কিভাবে প্রশ্ন করা হবে, প্রিলিমিনারি যেহেতু পড়াই, যেহেতু নিজে আমি বিসিএস পরীক্ষায় 4 বার ভাইবা বোর্ড ফেস করেছি, এটা আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, তো আমার এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে যদি আপনারা এগুলোকে গুরুত্ব দেন এবং এই আঙ্গিকে যদি নিজেদেরকে প্রস্তুত করেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।